এবং মহাজ্ঞানী মহাজন যে পথে পরিগমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিরকীর্তি ধ্বজা ধরে আমরাও বড় ভজন। তাই আমার খুব আশা এবং আকাঙ্ক্ষা, সাধ এবং ছাত্র দুটোই বলতে পারো, ছাত্রছাত্রীদের কাছে তোমরা স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নকে বাস্তবিত করো, তোমরাও যেন ভবিষ্যতে সুশিক্ষিত হয়ে প্রকৃত নাগরিক হতে পারো, এই আশা এবং কামনা করে সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অতিরিক্ত জেলা পরিদর্শক মহাশয় হিমাদ্রি শেখর ঘোষ মহাশয়কে। তো অনুষ্ঠান চলতে থাকবে এভাবেই। স্যার তো ভাবছেন এত কম কেন ছাত্রছাত্রীর সংখ্যা? আমি শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে মানুষের উপস্থিত আছেন এরিয়ার মধ্যশিক্ষা পর্ষদের এরিয়ার ঘটনা গোষ্ঠী, আছেন এসআই ম্যাডাম বনিশিকা দেব, আছেন প্রাক্তন প্রধান শিক্ষক, যাকে আমি সবসময় বলি মাস্টারমশাই, উনি আমাকে মাস্টারমশাই বলেন, তিনি আছেন। আর এখানে সভাপতি মহাশয়, আর আছেন বর্তমান সভাপতি এবং কালমাস স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, আর এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রজত কুমার মহাশয়। আর উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ এবং সর্বোপরি আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণ। প্রথমে যেহেতু বিলেন মঞ্চ উদ্বোধন করেছি, তার একটুখানি বলতে চাই আমি। এই উদ্বোধন মঞ্চ সম্পর্কে আমাদের বেশ কিছুদিন আগে থেকে ধারণা ছিল না। বেশ কিছুদিন আগে আমাদের ধারণা ছিল যে কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। আমরা যেখানে করতাম সেখানে বসবার জায়গা নেই, জল এবং রোদ হয়ে দাঁড়াবার জায়গা থাকেনি। তখন আমি চিন্তা করলাম কোথায় করা যাবে। কিন্তু এই স্কুলে দুজন শিক্ষক, একজন নাসিমুল স্যার এবং অপরজন কিঙ্কর স্যার, আমাকে উনি ডেকে বললেন, দেখুন এত জায়গা পাওয়া যাচ্ছে না, আমি মনে করেন কেন আমাদের এই জিনিস রেখে কোথাওটা চিন্তাটা করে যেতে পারে। সঙ্গে সঙ্গে আমি প্রস্তাবটা গ্রহণ করলাম এবং আমার যে প্রাক্তন কমিটি এমসি তাদেরকে নিয়ে বসলাম এবং সকলেই আমার সঙ্গে একমত হলো। একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি আজ প্রায় 3 দশক আগে আমি চার্জ হ্যান্ডওভার করেছি। তার আগে কিন্তু কাজটা আরম্ভ হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্যে সময় মতো কমপ্লিট হয়নি, শুরু হয়েছিল। যার আগে যে এটা শেষ হয়েছে এবং একসঙ্গে আমরা 4 জন মহামানবের মূর্তি উন্মোচন করতে হিমাদ্রি শেখর ঘোষ মহাশয়, আমি খুব আনন্দিত যে আজকে এর সঙ্গে এটাও অনুষ্ঠানটা বা উদ্বোধনটা করা হলো। যাই হোক, এই অনুষ্ঠানে কি বলব, মঙ্গল অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়ে এবং উপস্থিত হতে পেরে আমি নিজে গর্বিত এবং আনন্দিত। এবং যারা আমাকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। একটা কথা বলি, এই মহৎ অনুষ্ঠানে যেমন আছেন আমাদের মর্মমূর্তি কাতেশ্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আছেন বিদ্রোহ কবি কবি নজরুল এবং ছাত্রদরদী মানবদরদী এবং দক্ষ প্রশাসক ডক্টর সর্বোপরি রাধাকৃষ্ণন, সবার চরণে আমি প্রণাম জানাই। আমাদের এই যে মহান ব্যক্তি এবং বিনয় মঞ্চ, এদের প্রত্যেকের উপদেশ বা এদের প্রত্যেকের যে ধ্যান ধারণা, এটা আমাদের মনে রাখার মতো। আর একটা আমি বলবো, তাদের ধ্যান ধারণা এবং মস্তিষ্ক পরিশুদ্ধ তাদের আলাপ আলোচনা হয়েছে, সেটার কাছে আমরা কৃতজ্ঞ। এবার আসে আমি বিবেক মঞ্চ নিয়ে। বিবেক মঞ্চ সম্বন্ধে আমাকে বলতে গেলে প্রথমে আমি বলবো শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কথা। যখন আমাদের দেশে একটা অস্থিরতা চলছে, যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব
যেখানে হিন্দু ধর্ম প্রায় বিলুপ্ত, সেই জায়গায় আমরা যে 19 শতাব্দীর মধ্যভাগে একটা সন্ধিক্ষণে এলেন রামকৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করলেন। এবার বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন লোক, বিভিন্ন ব্যক্তি এই সময় জন্মগ্রহণ করেছিলেন। যখন আমাদের সমাজ কুসংস্কারে আচ্ছন্ন, হিন্দু ধর্ম বিলুপ্ত প্রায়, তখন ভগবান স্বয়ং অথবা কার দুর্যুগে অনেক অবতার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। যেমন আমি বলতে পারি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, কবি নানক, গৌতম বুদ্ধ, হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট এবং আমাদের রামকৃষ্ণ ঠাকুর, যিনি ছিলেন এর মধ্যে অন্যতম একজন। এবার বিদায় মঞ্চ সম্বন্ধে যদি বলি, আমি রামকৃষ্ণ ঠাকুরের কথাটা মেনে বলতে হয়। যখন রামকৃষ্ণ ঠাকুর এই পৃথিবীতে অবতরণ করেন বা জন্মগ্রহণ করেন, তখন তিনি একই অবস্থা, সেই সমাজের কুসংস্কার, সেই ধর্মের বিভোগ, ধর্মকে নিয়ে রাজনৈতিক এবং গোষ্ঠীগন্ধের শেষ নেই। তখন উনি জন্ম হওয়ার পর দেখলেন যে হিন্দু ধর্ম বিলুপ্ত প্রায়, ধর্মের টানাটানি, বেশি বলের সাহায্যে চলছে আমাদের দেশ। তখন তিনি কোনো গোষ্ঠী শিকার না হয়ে, কোনো গোষ্ঠীকে একভাবে না নিয়ে তিনি সমস্ত ধর্মের গ্রন্থ পড়লেন এবং সমস্ত ধর্মের গ্রন্থকে নিয়ে আলোচনা করে তিনি ঠিক করলেন, একটি মত দিলেন, সেটা মত যে যত মত তত পথ। এই বাণী নিয়ে তিনি প্রথমে তার সহধর্মিণী সারদামণির উপর ভার দিলেন। তারপর তিনি একমাত্র শিষ্য বা প্রধান শিষ্য নরেন্দ্রনাথ, তিনি পরে স্বামী বিবেকানন্দ আমাদের কাছে পরিচিত, তারও ভার দিলেন। এবার আসি স্বামী বিবেকানন্দের কথায়। আমাদের বিবেক মঞ্চ অর্থাৎ বিবেকানন্দ মঞ্চ, এই বিবেকানন্দ প্রথমে যেমন রামকৃষ্ণ ঠাকুর এর বলেছিলেন, যদি হৃদয়ের মধ্যে যদি ঘরে আলো না জ্বলে, সেটা হচ্ছে দারিদ্রের চিহ্ন, কিন্তু হৃদয়ের মধ্যে আলো জ্বলে সেটি হচ্ছে আমাদের কঠোর তপস্যা ফল। এরপর আমাদের স্বামী বিবেকানন্দ কি বললেন, জীবে প্রেম করে এই জন সেই জন সে বিশ্বস্ত। তিনি বললেন যে মানুষের সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায়, মানুষের সেবা না করলে কিছু করা যায় না। তখনও কুসংস্কারে আবদ্ধ, তখনও আমাদের দেশ সমাজ কিন্তু নয়। আর একটা তিনি কী বললেন, সমাজের অবক্ষয় দেখে তিনি যুব সমাজকে উদ্দেশ্যে কথা বললেন যে উত্তিষ্ঠিত জাগ্রত, তোমরা উঠে যাবো, তোমাদের যে আশা, তোমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে যেতে হলে তোমাদেরকে সমস্ত বাধা অতিক্রম করে তোমাদেরকে যেতে হবে, তবে এই অভিজ্ঞতা শুদ্ধ হবে, তবে এই সমাজে উন্নতি হবে। শিক্ষা চাই এবং সেই শিক্ষা জানা নয়, সুশিক্ষা চাই। আমার পাশে আছেন পরিচালনা সমিতির বর্তমান পরিচালনা সভাপতি, তিনি বলেন যে আরও অনেক বক্তা আছেন, কিন্তু ছোটো করে বলছেন, তাই আমি ছোটো করে আনছি। প্রথম কথা যে আমি শুধু ছাত্রদের সম্বন্ধে একটা কথা বলবো, যে তোমাদের এই যে আমাদের বিদ্যালয়, এখানে অনেক বিদ্যালয় আছে যেখানে মহাপুরুষের ছবি এবং বাণী, সেই বাণী তোমরা যদি পড়ো বা বাণীর সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা করো আমাদের শিক্ষকগণকে, তারা অবশ্যই ব্যাখ্যা করবে। তোমরা একটু চিন্তা করে, এর আগে আমাদের এরিয়া স্যার বিভিন্ন দেশে বললেন, তোমাদের তো ভবিষ্যৎ, তোমাদের একটু চিন্তা করতে হবে, তোমাদের একটু ভালো হতে হবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে, তোমরা সুনাগরিক হবে পরে। তো আমিও তোমাদেরকে বলবো যে তোমরা একটু বাণীগুলো পড়ো, মনের মধ্যে গেঁথে নাও, তাহলে কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা আর ডিগ্রি লাভ করে এটা হয় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, সে শিক্ষা যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেইটা হচ্ছে আসল শিক্ষা। সেই শিক্ষা তোমরা শিক্ষিত হও। আরেকটা আমার ছোট করে বলছি, বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমাদের যখন আমাদের স্কুলের নাম রামকৃষ্ণ জলসা রামকৃষ্ণ হাই স্কুল হচ্ছে, কিন্তু আমাদের রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি স্থাপন হয়নি। বেশ কিছুদিন পর যখন মূর্তি একজন দান করলেন, আমার মনে হয়
তার নামটা আমাদের কি ছিল? আনন্দ দত্ত। এই মুদ্রা দান করেন আনন্দ দত্ত। তখন মন্দির মূর্তি এসে গেল, স্থাপন হলো, কিন্তু উদ্বোধন করতে হবে। তখন আমি এবার মাস্টারমশাই বলতে আমি বুঝাই আমার স্কুলের বিদ্যালয়, আমার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, তাকে বরাবরই মাস্টারমশাই বলি। তিনি আমি এবং অন্য তিনজন গেলাম রামকৃষ্ণ মিশন, কামারপুকুর রামকৃষ্ণ মিশনে মহারাজকে এই ডেট এবং টাইমটা বলতে। আমরা যাওয়ার পর যখন সন্ন্যাসী বেরিয়ে এলেন, তিনি বললেন আপনারা বসুন, আমি মহারাজের সঙ্গে আলোচনা করি। সঙ্গে সঙ্গে সে বললেন আপনারা বসুন, আধ ঘন্টার মধ্যে মহারাজ আসবেন। আশ্চর্য কথা, আধ ঘন্টা শেষ হতে আর 1.5 মিনিট বাকি। যথাসময় তিনি এলেন, এসে আমাদের সঙ্গে কথা বললেন। আমাদের কথা বলতে আমাদের সব কিছু আলোচনা করতে আমাদের মাস্টারমশাই। আমি জানি আমাদের মাস্টারমশাই থাকলে পরে আমাদের কিছু কথা বলার দরকার নেই, উনি সব কিছুই কথা বলেন এবং সবচেয়ে পারদর্শী একজন স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর হওয়া যায়। যাই হোক, উনি মহারাজ এলেন, আমরা সরকারকে প্রণাম করলাম। প্রণাম করে উনি বললেন, ওই দেখুন আপনারা তো উদ্বোধন করতে আসছেন, এত বড় কাজ করবেন, আমরা স্তম্ভিত। আমরা 3 জন আছি, কিন্তু কেউ আপনি বলতে পারলাম না যে উনি কেন ব্যাখ্যা করলেন। তার পরক্ষণে আমরা ঠিক করলাম যে উনি কীভাবে কথাটা বললেন। আমি আজকে সেই অবস্থা থেকে বলছি যে আজকে 4জন মহামানবের মূর্তি স্থাপন হয়েছে, উদ্বোধন হয়েছে, বিবেকানন্দের মন্দির উদ্বোধন হলো, কিন্তু সেই প্রশ্নটি এসে যাবে এরপর সময় উত্তর দিবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলি, তোমরা সুখ জীবনযাপন করো, শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে তোমাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। পরিশেষে সমস্ত সম্মানের ব্যক্তি যারা উপস্থিত আছেন বা শিক্ষক শিক্ষা, তাদের প্রত্যেক দশে নমস্কার, শ্রদ্ধা এবং ছাত্রদের খুবই ভালোভাবে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ অনেক। নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ভুলে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর। আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত
এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফুটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্ম, কোনদিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। বাহ, খুব সুন্দর একটি উপস্থাপনা। যদিও এটা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত
আমার দুর্গা